একটা ভালো বই পড়লে মন খুব ভালো হয়ে যায় এবং এই মুহূর্তে আমার মন অনেক ভালো। কারণ আমি খুব সুন্দর একটা বই পড়ে শেষ করলাম। বইটার নাম হচ্ছে সক্রেটিসের জবানবন্দি ও মৃত্যুদণ্ড। এটা মূল লেখক হচ্ছেন প্লেটো এবং ভাষান্তর করেছেন ডক্টর শফিউদ্দিন আহমদ। এবং এই বইটার একদম প্রথমেই লেখা আছে, মানুষের মধ্যে যাকে আমি প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করি তিনি মহান দার্শনিক সক্রেটিস। এই লাইনটা পড়েই আসলে আমার, যখন বইটা পড়া শুরু করেছি, এই লাইনটা পড়ে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। কারণ সক্রেটিস আমার খুবই প্রিয় না, সক্রেটিস আমার সবচেয়ে প্রিয় দার্শনিক এবং তার ব্যক্তিত্ব আমাকে খুবই আকৃষ্ট করে। ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবেও আমার মনে হয় যে তিনি অনেক ভালো একজন মানুষ ছিলেন, বা তিনি একজন ভালো মানুষ হবার চেষ্টাই করে গেছেন সারা জীবন এবং অন্যদেরকেও আত্মার উন্নতি সাধনের পরামর্শই তিনি দিয়ে গেছেন। তো স্বভাবতই সক্রেটিসকে নিয়ে বিশদ জানার আগ্রহ সবসময়ই। এই আগ্রহটা আরো বাড়ে যখন আমি সুজন দেবনাথের লেখা হেমলকের নিমন্ত্রণ বইটা পড়ি। ওই বইটার মধ্যে সক্রেটিসকে এত চমৎকার ভাবে প্রেজেন্ট করা হয়েছিল যে সক্রেটিসের প্রতি আগ্রহ হোক, সক্রেটিসের প্রতি শ্রদ্ধা হোক বা ভালোবাসা হোক, সেই জায়গাটা বহুগুণ বেড়ে গিয়েছিল। তো সুজন দেবনাথের হেমলকের নিমন্ত্রণ এটা ছিল ফিকশন, হিস্টোরিক্যাল ফিকশন। তো ফিকশন পড়ার পরে স্বভাবতই ইচ্ছা জাগে যে ফিকশনে তো অনেক কিছু কল্পনার রং মিশিয়ে লেখা হয়, তাহলে আসলেই কি সক্রেটিস এই সুজন দেবনাথ যেভাবে বর্ণনা করেছেন সেরকম ছিলেন, নাকি বাস্তবে আরেকটু ভিন্ন ছিলেন? তো সেক্ষেত্রেই প্রসঙ্গ চলে আসে নন ফিকশন বইয়ের। এবং এই নন ফিকশন লেখা কোথায় পাওয়া যেতে পারে, বা সক্রেটিস সম্পর্কে সবচেয়ে অথেন্টিক তথ্য কাদের লেখায় পাওয়া যেতে পারে? তো এখানে নিশ্চয়ই প্লেটো, যিনি সক্রেটিসের একদম প্রধান শিষ্য বলা যায়, তিনি সক্রেটিসকে নিয়ে যা লিখেছেন নিশ্চয়ই তাতে সক্রেটিসকে জানার উপাদান অনেক বেশি থাকবে। এবং তিনি এই যে বইটা সক্রেটিসের জবানবন্দি ও মৃত্যুদণ্ড, এটার মূল যেটা প্লেটোর লেখা সেটা হচ্ছে দ্য লাস্ট ডেজ অফ সক্রেটিস। এবং এই লাস্ট ডেজ অফ সক্রেটিসের মধ্যে প্লেটো কি কি এনেছেন? সক্রেটিস আদালতে যে জবানবন্দিটা দিয়েছিলেন, সক্রেটিসের যে অ্যাপোলজিটা, সেটা তিনি এখানে এনেছেন। যে সক্রেটিসের বিরুদ্ধে তো যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছিল, সক্রেটিস সেগুলো যুক্তিতর্ক দিয়ে তিনি সেই অভিযোগগুলো খণ্ডন করেছিলেন। এবং তারপরেও আলটিমেটলি এই যে গণতান্ত্রিক ব্যবস্থায় মাত্র 30 ভোটের ব্যবধানে তার মৃত্যুদণ্ডের মানে রায় হয়, সেটা বহাল থাকে এবং পরবর্তীতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মাত্র 30টা ভোটের ব্যবধানের কারণে। মানে গণতন্ত্রকে যে মূর্খের শাসন বলা হয়, কেন বলা হয়? এই কারণেই বলা হয়। আচ্ছা, তো প্লেটোর এই বইটাতে সেই অ্যাপোলজিটা, মানে সক্রেটিস তার কাঠগড়ায় বিচারালয়ে দাঁড়িয়ে তিনি যেভাবে তার পক্ষে যুক্তি উপস্থাপন করেছিলেন এবং সার্বিকভাবে তিনি যেসব কথা বলে গেছেন, সেই কথাগুলো, সেই অ্যাপোলজিটা এখানে আছে, যেটা জবানবন্দি আর কি, সেটা। তারপরে হচ্ছে সক্রেটিসের মৃত্যুদণ্ডের রায় দেওয়ার মানে অনেকদিন পরে হচ্ছে সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কারণ তখনকার দিনে একটা প্রথা ছিল যে একটা জাহাজ সেটা হচ্ছে যাত্রা শেষ করে আসার পরে তারপরে হচ্ছে মৃত্যুদণ্ডটা কার্যকর হবে। ওই জাহাজ যখন যাত্রাপথে থাকবে তখন কোন রকম মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। ওই জাহাজের যাত্রাটাকে হচ্ছে পবিত্র হিসেবে মানে গণ্য করা হতো এথেন্সে, এবং যার কারণে ওই জাহাজ তার যাত্রা সমাপ্ত করে আসার পরে আবার সকল প্রকার মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। তো সক্রেটিসের মৃত্যুদণ্ডের রায় যখন দেওয়া হয় তখন যাত্রাটা মানে জাহাজটা সমুদ্রে ছিল, তো ওই জাহাজটা ফিরে আসার অপেক্ষায় করা হচ্ছিল এবং জাহাজটা ফিরে আসার পরে সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তো মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর থেকে শুরু করে মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত এই মাঝখানে সক্রেটিস যে সময় পেয়েছিলেন, সেই সময়টাতেও তিনি তার এই যে বন্ধু বান্ধব, যে শিষ্য যারা ছিলেন, তাদের সাথে তিনি তখনও বিভিন্ন বিষয় নিয়ে যুক্তি দিয়ে আলোচনা করছিলেন। তার ভাবনা চিন্তা পরামর্শ এগুলো তখনও পর্যন্ত সবার সাথে
শেয়ার করছিলেন। তো এই যে একজন মানুষের মাথার উপরে মানে কি বলে মৃত্যুর খড়গ ঝুলে আছে বা তিনি জানেন যে কিছুদিন পর তাকে মেরে ফেলা হবে। এই অবস্থাতেও তিনি কিন্তু নির্বিকার। তিনি একদম কোনো প্রকার চাঞ্চল্য, কোনো প্রকার অস্থিরতা তাকে স্পর্শ করতে পারেনি। তিনি তখনও পর্যন্ত মৃত্যুর একদম আগ মুহূর্ত পর্যন্ত তিনি আগের রাতেও তিনি সবার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। যার মনে যে প্রশ্ন ছিল তাকে প্রশ্ন করছিল এবং তিনি তার জায়গা থেকে তার নিজস্ব ভাবনা, নিজস্ব উপলব্ধির জায়গা থেকে তিনি যুক্তি দিয়ে সেগুলোর পক্ষে বিপক্ষে কথা বলার চেষ্টা করছিলেন। এবং তারপরে তাকে যখন হেমলক পান করানোর যে মুহূর্তটা আসলো সেই মুহূর্তের বর্ণনাটাও এখানে দেয়া আছে। যদিও প্লেটো প্লেটো বিচারালয়ে উপস্থিত ছিলেন, কিন্তু প্লেটো সক্রেটিস যখন হেমলক পান করে মারা যান ওই মুহূর্তে প্লেটো উপস্থিত ছিলেন না, কিন্তু তারপরেও ওইখানে অন্য যারা উপস্থিত ছিল এবং এখানে সেই বর্ণনাটা এসেছে ফিডো নামের একজনের বর্ণনাতে, প্লেটো সেটা সংগ্রহ করেছিলেন হয়তো। তো প্লেটো নিজে উপস্থিত না থাকলেও এখানে যারা যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে প্লেটো সংগ্রহ করেছিলেন যে মৃত্যুর সময়টা সক্রেটিস কিভাবে হেমলক পান করলেন, হেমলক পান করার আগে পরে তিনি কি করেছেন, কি বলেছেন, তার শেষ উপদেশ কি ছিল, বা এই যাবতীয় সবকিছু মানে সবকিছু নিয়ে প্লেটো হচ্ছে তার এই দ্য লাস্ট ডেজ অফ সক্রেটিস এই বইটা লিখেছিলেন এবং সেটাকেই ডক্টর শফিউদ্দীন আহমদ খুব সুন্দর করে বাংলায় অনুবাদ করেছেন। অনুবাদটা ভালো লেগেছে। অনুবাদের পাশাপাশি এখানে অনুবাদকের নিজস্ব কিছু কথা আছে শুরুতে এবং শেষে। আরো দু একজনের মতামত আছে বইটা নিয়ে এবং কিছু টিকা দেয়া আছে। মানে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে বেশ সুন্দর এবং গোছানো একটা কাজ। তবে একটা জিনিস খুব খারাপ লেগেছে যে এখানে প্রিন্টিং মিস্টেক যেটাকে বলে মুদ্রণ প্রমাদ, এটা ছিল খুবই বাড়াবাড়ি রকমের। এটা রোদেলা প্রকাশনীর বই। তো এই যে আমরা যখন একটা ভালো বই পড়ি সেই ভালো বইটা পড়ার মজাটাকে অনেক মানে অনেকখানি নষ্ট করে দেয় এই যে প্রিন্টিং মিস্টেক নামের বিষয়টা, বানান ভুল বা এই বানান মানে মুদ্রণ প্রমাদের এই বিষয়টা। তো আমার মনে হয় যে প্রকাশনীগুলোর অন্তত এই ধরনের যে বইগুলা নন ফিকশন এবং মানে যে বইগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হয় সেই বইগুলোতে যদি এরকম বানান ভুলের বিষয়গুলো থাকে এটা আসলে খুব পীড়াদায়ক। এই জিনিসটা খারাপ লেগেছে। আর বইয়ের বাঁধাইটাও আসলে একটু নড়বড়ে, স্ট্যান্ডার্ড বাঁধাই আমার কাছে মনে হয় নাই। কিন্তু এই দুইটা জিনিস ছাড়া বাকি সবকিছুই মোটামুটি ভালো ছিল। অনুবাদ ভালো ছিল। প্রয়োজনীয় টিকা তথ্য উপাত্ত যতটুকুই দেয়া হয়েছে সেগুলো ভালো ছিল এবং প্রচ্ছদটাও সুন্দর। তো সবকিছু মিলে ওই যে বললাম যে মানে সক্রেটিসকে আরো বিশদভাবে জানলাম। মানে সক্রেটিসের প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল। সক্রেটিস এবং তাকে নিয়ে তো অনেক অভিযোগ ছিল, তার মধ্যে এই একটা অভিযোগ ছিল তিনি নাস্তিক বা এই ধরনের। তো এই যে তার যে ব্যাখ্যাটা পড়লাম, ব্যাখ্যাটা পড়ার পরে আমার মনে হলো যে তিনি তো নাস্তিক ছিলেন না, বরঞ্চ তিনি দৈব বাণীতে বা দৈবজ্ঞে হচ্ছে খুবই বিশ্বাস করতেন। তার মনে হতো প্রতিনিয়তই একটা ঐশ্বরিক শক্তি বা মানে কি বলে এটাকে ব্যাখ্যাতীত কোন একটা শক্তি তাকে উৎসাহ দিচ্ছে সবসময় ভালো কিছু করার জন্য, ভালো পথে চলার জন্য, সৎ থাকার জন্য, আত্মাকে নিষ্কলুষ রাখার জন্য। তো যে মানুষটা এরকম কোন ঐশ্বরিক শক্তিতে বিশ্বাস করে সেই মানুষটা আসলে নাস্তিক এটা তো বলা যায় না। তো এই যুক্তিটা ওনার বিপক্ষে যে এই যে অভিযোগটা ছিল এটাকে খুব সুন্দরভাবে উনি যুক্তি দিয়ে এটা খণ্ডন করেছেন এবং পুরোটা পড়ার পরে এটাই মনে হবে যে না, উনি আসলে নাস্তিক ছিলেন এটা বলা যায় না। তবে হ্যাঁ, উনি প্রচলিত দেবদেবীতে কতখানি বিশ্বাস করতেন সেটা একটা বিষয় ছিল। তবে সেখানেও একটা কথা থেকে যায়, কারণ উনি হেমলক পান করার পরে মৃত্যুর একদম আগ মুহূর্তে তিনি তার বন্ধু এবং শিষ্য ক্রিটোকে বলে গেলেন যে উনি দেবতা অ্যাক্রোপোলিসের কাছে একটা মানত করেছেন একটা মোড়ক, এই মোড়কটা যেন এই মানতটা যেন পূরণ করা হয়। তাহলে তিনি তো প্রচলিত দেবদেবীতেও তিনি বিশ্বাস করতেন, তাহলে তার ধর্ম বিশ্বাস ছিল। তিনি আত্মার মুক্তিতে বিশ্বাস করতেন এবং আত্মা যে বিনাশ হবে না, আত্মা যে অন্য একটা জগতে যাবে দেহ থেকে মুক্ত হয়ে, এই যে জিনিসগুলো উনি বিশ্বাস করতেন, তাহলে ওনাকে তো নাস্তিক বলা যাচ্ছে না। এখন ধর্ম বিশ্বাস প্রতিটা মানুষের আলাদা আলাদা হতে পারে, কিন্তু ধর্ম
মানে একটা ধর্মে বিশ্বাস করা আর স্রষ্টায় বা ঈশ্বরে বিশ্বাস করা, এই দুইটার মধ্যে হয়তো একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তো কোনো একটা ধর্মে কেউ বিশ্বাস না করলে তাকে বোধহয় সরাসরি নাস্তিক বলে দেওয়া যায় কিনা, এটা একটা প্রশ্ন থেকে যাবে। তো সবকিছু মিলিয়ে সক্রেটিসকে যে আরো বিশদভাবে জানলাম, এটা সক্রেটিসের একজন ভক্ত হিসেবে আমার খুবই ভালো লাগলো, এবং নিশ্চয়ই সক্রেটিসকে নিয়ে পরবর্তীতে আরো পড়াশোনার আগ্রহ বেড়ে গেল এই বইটা পড়ে। তো কেউ যদি প্রাথমিকভাবে সক্রেটিসের যে শেষ দিনগুলো সম্পর্কে জানতে চান, বিশেষ করে আদালতে সক্রেটিস কি কি কথা বলেছিলেন, তার কি কি পরামর্শ ছিল সবার প্রতি, এবং মৃত্যুর আগ মুহূর্তে তিনি কি কি বিষয় নিয়ে যুক্তিতর্ক করেছিলেন এবং কি পরামর্শ দিয়ে গেছে সবাইকে, এবং শেষ তার যে হেমলক পান থেকে শুরু করে মারা যাওয়ার এই সময়টুকু কিরকম ছিল, এই সবটা যদি কেউ জানতে চান তাহলে এই বইটা আপনারা অবশ্যই পড়বেন, সক্রেটিসের জবানবন্দি ও মৃত্যুদণ্ড। আমার বইটা খুবই ভালো লেগেছে, খুব সুন্দর একটা বই। ধন্যবাদ সকলকে।